পরে দুই বস্তা 1000 টাকার নোট, তারপরে আপনার যেগুলো 500 টাকা 100 টাকার নোট ওনারা গণতেছে আমাদের সামনে। যেখানে সংসদ সদস্যের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে বস্তা ভর্তি টাকা, যা গুনতে আনা হয়েছে 40টির মতো মেশিন, সময় লেগেছে অন্তত 5 দিন। টাকার অঙ্ক দেখা আমি নিজে আসলে টাস্কি খাই উঠেছি। পরিমাণটা কত? $500 কোটি। শেখ হাসিনার নেতৃত্বাধীন এক দানবীয় সরকারের অন্যতম এক গুরুত্বপূর্ণ দানব ধরা পড়েছেন। তিনি পালাচ্ছিলেন, তারপর তাকে এয়ারপোর্ট থেকে বিমান থেকে যদ্দূর জানা যায় রীতিমতো তুলে আনা হয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। শেখ হাসিনা সরকারের পতনের পর দেশে রেমিটেন্সের বন্যা বইতে শুরু করেছে। দর্শক, রিমান্ডে কেউ খাচ্ছেন চিকেনের বিভিন্ন রকম তরকারি, ফ্রাই সহ অনেক কিছু। কেউ আবার খাচ্ছেন শিং মাছের ঝোল, তারপর হচ্ছে শিং মাছ, আরো কত ধরনের মাছ খাচ্ছেন। কিন্তু অপরদিকে বাকিরা কি খাচ্ছেন? কর কমিশনার মতিউরের বিরুদ্ধে আমি মামলা করছি। আমি সালাম মুর্শিদের বাড়ি নিয়ে মামলা করছি। আমি সালাউদ্দিন যে ফুটবলের দুর্নীতি নিয়ে আমি কথা বলছি। ওসি মুয়াজ্জেমের বিরুদ্ধে আমি নিজে মামলা করছি, করে তার 8 বছরের সাজা হয়েছে ডিজিটাল নিরাপত্তা আইনে। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এত সময় দেখছিলেন আপনারা সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। দর্শক মণ্ডলী, ইতিমধ্যে আপনাদের দেখাতে চলেছি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। দর্শক, ইতিমধ্যে আপনাদের দেখাবো যে আমাদের বাংলাদেশে সংসদ সদস্যদের বাড়ি থেকে 500 কোটি টাকার উপরে বস্তা বস্তা টাকা পাওয়া গেছে এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের বাসা থেকেও অনেক টাকা পয়সা পাওয়া গেছে। দর্শক মণ্ডলী, তাহলে আপনারা বোঝেন যে আমাদের দেশটাকে কিভাবে লুট করা হয়েছে, আমাদের দেশের সম্পদ কিভাবে আত্মসাৎ করা হয়েছে। দর্শক মণ্ডলী, ইতিমধ্যে আপনাদের আরও একটি সংবাদ দেখাবো যে ব্যারিস্টার সুমন, তিনি তো বর্তমানে আসলে মানবতার ফেরিওয়ালা ছিলেন, তার মানবতা খ্যাত কিন্তু নষ্ট হয়ে গেছে। তিনি আসলে বোঝা যায় যে তিনি একজন দালাল। তিনি কিন্তু কেমন ধরনের কথা বলছেন আপনারা ভিডিওটিতে গেলে বুঝতে পারবেন। দর্শক, বর্তমানে আমাদের বাংলাদেশের পরিস্থিতি কি? দর্শক, বেশি কথা বলবো না, মূল ভিডিওয়ে চলে যাব যে আমাদের দেশের সম্পদ কিভাবে লুট হয়ে গেছে, কিভাবে এই সংসদ সদস্যরা একের পর এক আমাদের বাংলাদেশের টাকা, আমাদের সাধারণ মানুষের টাকা এইভাবে লুটপাট করে নিয়ে গেছেন। দর্শক, বেশি কথা বলবো না, মূল ভিডিওয়ে চলে যাব। তার আগে আপনাদের অনুরোধ করতে চাই, আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তাহলে চলেন সম্পূর্ণ ভিডিওটি দর্শকরে দেখে আসি। আসসালামু আলাইকুম, আমি নাইম, দক্ষিণ কোরিয়া থেকে। টাকার অঙ্ক দেখা আমি নিজে আসলে টাস্কি খাই উঠেছি। পরিমাণটা কত? $500 কোটি। দর্শক, গতকালকে থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এটা নিয়ে মানে এই মুহূর্তে টক অফ দ্য কি বলা হয় যে সিটি বলেন, কান্ট্রি বলেন, রূপপুর পারমাণবিক কেন্দ্রের যে $500 কোটি আত্মসাতের অভিযোগ আসছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এর পাশাপাশি ওনার ছেলে জয় এবং টিউলিপের বিরুদ্ধে। তবে এই 3 জন ক্যারেক্টারের মধ্যে এই মুহূর্তে সবচেয়ে রেড জোনে আছে টিউলিপ। কারণ শেখ হাসিনা তিনি দেশের বাইরে আছেন, সজীবাজের জয় মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব আছেন। সো তাদেরকে দেশে ফিরাই আইনা বিচার করবে, ওইগুলা পরে তারা যা ক্ষতিগ্রস্ত হওয়ার হয়ে গেছে। কিন্তু এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত অবস্থায় বাটে পড়ে নাই, সেটা হচ্ছে টিউলিপ, শেখ রেহানার মেয়ে। গেল আমি এই আন্দোলনটা চলাকালীন আপনাদেরকে একটা নিউজ দিয়েছিলাম যে যুক্তরাজ্যের লেবার পার্টির প্রথম একজন এমপি হিসাবে তিনি একটা ইনভেস্টিগেশনের মুখোমুখি হয়েছিলেন যে তিনি তার যে আয়, 1 বছরের আয়ের একটা ইস্যু সম্ভবত লুকাইছিল, পরবর্তীতে এটা আবার সলিউশন হয়েছে। কিন্তু এই ধাক্কা যাইতে না যাইতে এবার আন্তর্জাতিক গণমাধ্যমগুলো যেভাবে এই নিউজটা ছাপাচ্ছে, সুতরাং লেবার পার্টি থেকে মন্ত্রী পদটা হারাইতে পারে টিউলিপ। কারণ দুর্নীতির ইস্যুগুলা এত বড় ইস্যু পশ্চিমা রাষ্ট্রগুলোতে, তাও টাকার পরিমাণ কত। আমরা যদি দেখি যে গ্লোবাল ডিফেন্স কর্প তাদের প্রকাশিত এক প্রতিবেদনে দেখা গেছে যে রূপপুর প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রোসাট্রম মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনাকে এই অর্থ আত্মসাতের সুযোগ করে দিয়েছিল, যাতে মধ্যস্থতা করেছিল সজীব ওয়াজেদ জয় এবং ভাগ্নি টিউলিপ সিদ্দিক। সম্প্রতি এই বিষয়ে নিজস্ব অনুসন্ধানের ভিত্তিতে প্রতিবেদন প্রকাশ করেছে গ্লোবাল ডিফেন্স কর্পোরেশন। গ্লোবাল ডিফেন্স কর্প নামে পোর্টালটি 2018 সালে চালু হয়েছে। বিভিন্ন দেশের পৃথিবীর সামরিক ও প্রতিরক্ষা খাতে তারা দুর্নীতির অনুসন্ধান করে থাকে। তো প্রতিবেদনটির মতে বাংলাদেশের সবচেয়ে বড় এবং ব্যয়বহুল প্রকল্প হচ্ছে রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এটি পুরোপুরি বাস্তবায়নের পর 20% সারা বাংলাদেশের যে বিদ্যুতের চাহিদা সেটা পূরণ হবে। রাশিয়ার সহযোগিতায় এই বিদ্যুৎ কেন্দ্রটির নির্মাণে খরচ ধরা হয়েছে $1265 কোটি। প্রয়োজনের তুলনায় যা অনেক বেশি, যাতে মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে এই বাজেট থেকে $500 কোটি আত্মসাতের সুযোগ হয়েছিল। আর প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রোসাট্রম, আপনারা সকলে জানেন পুতিন কাকুর দেশ, বেসিক্যালি মাফিয়া দেশ, তাদের বিভিন্ন অ্যাক্টিভিটিস সারা পৃথিবীতে চলে। তাদের কাজ হচ্ছে প্রকল্প চালানো। চীনও কিন্তু একই স্টাইলে পৃথিবীর অনেক দেশে তাদের যে প্রজেক্টগুলো আছে সেগুলোতে বিনিয়োগ করে। এই প্রতিবেদনটিতে আসা তথ্য অনুযায়ী নিজের ভাগ্নে টিউলিপ সিদ্দিকের মধ্যস্থতায় ফাইসা যাচ্ছে টিউলিপ একদম টোটাল বাদ হয়ে যাবে। রাশিয়ার সঙ্গে এই
এই চুক্তি করেছিল তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এই মধ্যস্থতার বিনিময়ে পাচার করা অর্থের 30% পেয়েছেন টিউলিপ, শেখ রেহানা এবং তার পরিবারের কয়েকজন সদস্য, মানে টোটাল টাকার 30% গেছে এভাবে। 2013 সালে প্রেসিডেন্ট পুতিনের সাথে শেখ হাসিনার সাক্ষাতের সময় সঙ্গী ছিলেন টিউলিপ সিদ্দিক। গ্লোবাল ডিফেন্স কর্পের দাবি, সে সময় ঢাকা মস্কোর $1 বিলিয়ন অস্ত্র চুক্তির মধ্যস্থতা করে দিয়েছিল টিউলিপ সিদ্দিক। 2009 সালে প্রচ্ছায়া লিমিটেড নামক একটি ভুয়া কোম্পানি চালু করেছিল টিউলিপ সিদ্দিক আর শেখ রেহানা এবং চাচা তৎকালীন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক। যুক্তরাষ্ট্রীয় জুমানা ইনভেস্টমেন্ট নামক একটা কোম্পানি রয়েছে তাদের। গ্লোবাল ডিফেন্স কর্প বলছে এই কোম্পানির মাধ্যমেই বিভিন্ন দেশের অফশোর অ্যাকাউন্টে অর্থ পাচার করা হতো। তাদের এই কোম্পানিটি ডেস্টিনি গ্রুপ নামক একটি চিটিং ফান্ড কোম্পানির সঙ্গে যুক্ত হয়ে যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে প্রায় $900 মিলিয়ন পাচার করেছিল। আর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে কিছুটা দেরি হতে পারে বলে জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্টিটাস্কি। গেল বৃহস্পতিবারই পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সাথে সৌজন্য সাক্ষাতে তিনি এই কথা জানিয়েছেন। আমরা যদি দেখি আর কি, আপনার প্রকল্পটির 90% হচ্ছে রাশিয়ার ঋণ, 10 ভাগ দিচ্ছিল বাংলাদেশ সরকার। আর এটাতে আপনার চলতি বছর প্রথম ইউনিট এবং 2025 সালে দ্বিতীয় ইউনিটের কাজ সম্পন্ন হওয়ার কথা। এখন এই প্রতিবেদনটা আপনার যখন প্রকাশিত হলো, স্বাভাবিক এত বড় অঙ্কের টাকার কথা শুই না কারই না মাথা ঘুরান। স্বৈরাচার হাসিনা পালানোর পরপরই লাগেজ ভর্তি টাকা নিয়ে দেশ ছেড়েছেন লোটাস কামাল ও তার মেয়ে। এক ভিডিওতে দেখা যায় মেয়ে নাফিজা কামাল দুটি লাগেজ বহন করছে আর তার সাথে হেঁটে যাচ্ছেন সাবেক অর্থমন্ত্রী। এ সময় আরও কিছু লাগেজ কয়েকজন এগিয়ে দেয়। 2019 সালে আওয়ামী সরকারের অর্থমন্ত্রীর দায়িত্ব পান আহমা মুস্তফা কামাল ওরফে লোটাস কামাল। 5 বছরে দেশের অর্থনীতিতে খুব একটা অবদান রাখতে না পারলেও দুর্নীতির মাধ্যমে নিজের পকেট সমৃদ্ধ করেছেন তিনি। রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে হাজার কোটি টাকার মালিক বনে যান লোটাস কামাল। লোটাস কামাল দেশের হাজার কোটি টাকা আত্মসাৎ করতে বাড়িয়েছে ব্যাংক খাতে খেলাপি ঋণ, মূল্যস্ফীতিকে ঠেকিয়েছে আকাশচুম্বিতে, লাগামহীন অর্থ পাচার তৈরি করে চরম ডলার সংকট। গবেষণা তথ্য বলছে 2009 সালে ব্যাংক খাতে খেলাপি ঋণ ছিল 22,000 কোটি টাকা। অর্থমন্ত্রী হিসেবে লোটাস কামাল দায়িত্ব গ্রহণের পর তা 1,55,000 কোটি টাকায় গিয়ে ঠেকে। 6 থেকে 7% থাকা মূল্যস্ফীতিকে 10% নিয়ে যায় লোটাস কামাল। ক্ষমতার অপব্যবহার করেছেন দেশ জুড়ে। রাজধানীর গুলশানে প্রভাব খাটিয়ে 14 তলার অনুমতি নিয়ে 20 তলা ভবন গড়ে তুলেছেন মুস্তফা কামাল। 14 তলার উপরে 6 তলাই বাড়ানো হয়েছে নকশার বাইরে। লোটাস কামালের স্ত্রী কাশ্মীরি কামাল ও মেয়ে নাফিসা কামাল সহ আওয়ামী লীগের আরও কিছু নেতাদের সাথে নিয়ে রিক্রুটিং এজেন্সি গড়ে তুলে খোদ অর্থমন্ত্রী তৈরি করেন মালয়েশিয়া কর্মী পাঠানোর সিন্ডিকেট। হাতিয়ে নেন 20,000 কোটি টাকারও বেশি অর্থ। এখানেই শেষ নয়। মন্ত্রিত্ব পাওয়ার পর থেকেই নিজেকে কুমিল্লা 10 আসনের একমাত্র অভিভাবক বলে দাবি করতেন সাবেক অর্থমন্ত্রী আহমা মুস্তফা কামাল ওরফে লোটাস কামাল। মোটা অঙ্কের অর্থের বিনিময়ে বিএনপি জামাত নেতাদের আওয়ামী লীগে যোগ দেওয়ার সুযোগ করে দিতেন তিনি। শুধু তাই নয়, বড় বড় পদের জন্য নিতেন কোটি কোটি টাকা। এমনকি জনপ্রতিনিধিদের চেয়ারে বসাতেও বড় বাণিজ্য করতেন সাবেক এই অর্থমন্ত্রী। এখন শুধু লোটাস কামালকে নয়, সাথে দেশ থেকে পাচার করা অর্থ ফিরিয়ে এনে শাস্তির আওতায় আনার দাবি দেশবাসীর। শেখ হাসিনা সরকারের পতনের পর দেশে রেমিটেন্সের বন্যা বইতে শুরু করেছে দর্শক, তেমনটাই ইঙ্গিত দিয়েছে বিভিন্ন গণমাধ্যম। আজকে চ্যানেল 24 অনলাইনের একটি খবর, 17 দিনে রেমিটেন্স এলো 13,374 কোটি টাকা। দর্শক বুঝতেই পারছেন বিপুল পরিমাণ এসছে, যেটা তলানিতে যে ঠেকেছিল। এবং তার একটা কারণ ছিল, রাজনৈতিক কার্যকারণ ছিল। ছাত্রদের উপর গুলি এবং ছাত্রদের উপর যে পরিমাণ দমন পীড়ন চালিয়েছে, তাতে প্রবাসীরা একটি স্লোগান বা একটি আন্দোলন
শুরু করেছিল শাটডাউন রেমিটেন্স। তাতে সাড়া দিয়েছিল বহু প্রবাসী। তারা তাদের পরিবারের প্রয়োজনে যেই মজুরিটা পাঠাতো ব্যাংকে, তার বদলে তারা আহ্বান করেছিল হুন্ডিতে পাঠানোর জন্য, যাতে এই সরকারকে তারা কোনো রকম সহযোগিতা করবে না, যাতে সমস্ত দিক থেকে ধস নামে। এটা ছিল ছাত্রদের উপর যে গুলি চালানো হাসিনা সরকারের পুলিশ বাহিনীর এবং অন্যান্য বাহিনীর, তার প্রতিবাদে। কিন্তু 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর এখন প্রবাসীরা দুহাতে টাকা পাঠাচ্ছেন বৈধ পথে, যার কারণে লাফিয়ে লাফিয়ে বাড়ছে রেমিটেন্স প্রবাহ। তার একটি মোটামুটি একটা প্রাথমিক চিত্র পাওয়া গেছে। এখানে বলা হচ্ছে বৈধ পথে রেমিটেন্স আসার পরিমাণ বাড়ছে। শেখ হাসিনা সরকারের পতনের সঙ্গে সঙ্গে চলতি মাস আগস্টের প্রথম দিকে রেমিটেন্স আসা থমকে গেলেও তা বেড়েছে বহু গুণ। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য বলছে, চলতি মাসের আগস্টের প্রথম 17 দিনে দেশে বৈধ পথে 114 কোটি 42 লাখ 20 হাজার ডলারের রেমিটেন্স এসেছে। আগস্টের প্রথম 3 দিন পর্যন্ত দেশে রেমিটেন্স এসেছে 9 কোটি 56 লাখ 50 হাজার ডলার। শুধু চৌঠা 4 থেকে 10ই আগস্ট পর্যন্ত এসেছে 38 কোটি 71 লাখ 20 হাজার ডলার। দর্শক বুঝতেই পারছেন এই পার্থক্যটা। তথ্য পর্যালোচনা বলছে আগস্টের প্রথম 17 দিনে বৈধ পথে রেমিটেন্স এসেছে 114 কোটি 42 লাখ 20 হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় যদি প্রতি ডলার 118 টাকা হিসাব করা হয়, তার পরিমাণ দাঁড়াচ্ছে 13,374 কোটি টাকা। দর্শক, এটি নিঃসন্দেহে আশাব্যঞ্জক এবং ধারণা এটার উপর ভিত্তি করেই কিন্তু সরকার, নতুন সরকার একটু উজ্জ্বল মানে একটু আশা গুনছেন যে যেই সংকটটা তৈরি হয়েছিল রিজার্ভের ক্ষেত্রে, সেই সংকট হয়তো অনেকটাই পূরণ হবে। এখানে বলা হচ্ছে এই সময় রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে 15 কোটি 29 লাখ ডলার, কৃষি ব্যাংকের মাধ্যমে 3 কোটি 77 লাখ, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে 94 কোটি 14 লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে 21.5 লাখ ডলার। দর্শক, এটা নিশ্চয়ই অভিনন্দন। এবং এখন সবাই যেটা ফিল করে যে বাংলাদেশের যে ধ্বংসস্তূপ বলা যায় অর্থনৈতিক ক্ষেত্রে ব্যাপক ধস, অন্যান্য প্রতিষ্ঠান, যেটা প্রফেসর ইউনূস বলেছে যে শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকার জন্য একেবারে সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে এবং তার মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যাংকগুলো। যে সমস্ত ব্যাংক লুটপাট করে সমস্ত টাকা পাচার করেছে এবং মন্দ ঋণে পরিণত হয়েছে। ইতিমধ্যে প্রকাশ হয়েছে যে এক সালমান এফ রহমান জনতা ব্যাংক থেকে 25,000 কোটি টাকা নিয়েছে। তারপরে চট্টগ্রামের যে কর্পোরেট শাখা, সেখান থেকে 90% টাকা ঋণ নিয়েছে এস আলম এবং প্রচুর পরিমাণ তথ্য বেরোচ্ছে। তাতে দেখা যাচ্ছে যে কয়েকটা মাফিয়া গোষ্ঠী, সালমান এফ রহমান, এস আলম, সামিট গ্রুপ, এই সমস্ত গ্রুপগুলো রীতিমতো উজাড় করে দিয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো। তারা প্রাইভেট ব্যাংকগুলো কে ছাড়েনি। এস আলম গ্রুপের যে 7টি ব্যাংক, সেই 7টি ব্যাংকও উজাড় হওয়ার উপক্রম। এই পরিস্থিতিতে এই চ্যালেঞ্জ এখন কিন্তু মোকাবেলা করতে পারে একমাত্র হচ্ছে প্রবাসীরা। তারা যদি বিপুল পরিমাণ রেমিটেন্স তারা যদি বৈধ পথে পাঠাতে শুরু করে ব্যাংকিং চ্যানেলে, তাহলে কিছুটা সাপোর্ট হবে এবং সেই ধরনের প্রত্যয় কিন্তু সবার আছে যে এখন তারা এই ইউনূস সরকারকে সাপোর্ট করবে যে দুর্যোগ, সেই দুর্যোগ কাটানোর ক্ষেত্রে। রিমান্ডে কেউ খাচ্ছেন চিকেনের বিভিন্ন রকম তরকারি, ফ্রি সহ অনেক কিছু। কেউ আবার খাচ্ছেন শিং মাছের ঝোল, তারপর হচ্ছে শিং মাছ, আরো কত ধরনের মাছ খাচ্ছেন। কিন্তু অপরদিকে বাকিরা কি খাচ্ছেন? কেউ কেউ কি আবার মারও খাচ্ছেন নাকি? দর্শক, কথা বলছি বাংলাদেশের আওয়ামী লীগের রাজনীতিতে যেই সকল এমপি মন্ত্রীরা আছে, এদের মধ্যে তুলনামূলক, আপনি সবার সাথে একটু কম্প্যারিজনে নিলে তুলনামূলক অনেকটা শান্ত এবং ভদ্র প্রকৃতির একজন রাজনীতিবিদ কিন্তু ছিলেন জুনায়েদ আহমেদ পলক। এই মুহূর্তে তিনি রিমান্ডে আছেন। তার সাথে রিমান্ডে কি ঘটছে আজকের ভিডিওতে সেই বক্তব্যগুলো আমরা আপনার উপস্থাপন করতে যাচ্ছি। তবে এর আগে আমি ব্যক্তিগত জায়গা থেকে যতটুকু মনে করি যে জুনায়েদ আহমেদ পলক তিনি তার পিতার যেই কি বলা হয় যে মৃত্যুর পর তিনি রাজনীতিতে কামব্যাক করেছেন। তো রাজনীতির যে মারপ্যাচ অথবা ধরেন আরো অনেক কিছু তিনি কিন্তু আমার মনে হয় যে এতটা আসলে বুঝতেন তা না। সজীবদের জয়ের সাথে ভালো সম্পর্ক ছিল, সেই জায়গা থেকে তিনি একটা পদ পদবি কিন্তু পরবর্তী সময় পেয়েছিলেন। এখন এর আগে রাজনৈতিকভাবে ততটা সমালোচিত না হলেও সরকার পতনের আগে এই ইন্টারনেট সেকশনকে কেন্দ্র করে রাতারাতি সারা বাংলাদেশের প্রবাসীদের কাছে কিন্তু অ্যাজ এ ভিলেন হিসাবে পলকের অবস্থানটা তৈরি হয়ে গেল। আর এটার পেছনের কারণ কি? 100% উপর মহলের বা যারা আছেন কর্তৃপক্ষের তাদের নির্দেশের কারণেই ইন্টারনেটকে বন্ধ রাখা হয়েছিল। আর এটা নিয়ে অলরেডি একটা ইনভেস্টিগেশন চলেও আসছে। তো
বাংলাদেশ ছেড়ে পালানোর চেষ্টা করছিলেন, একটা বোকামি চেষ্টা, এয়ারপোর্ট দিয়ে বের হওয়ার চেষ্টা করছিলেন, পরবর্তী সময় গ্রেপ্তার হলেন, এখন রিমান্ডে আছেন। অনেকটা ভেঙে পড়েছেন মানসিকভাবে, ছবিটা দেখছেন, প্লাস করছেন কান্নাকাটিও। ঘটনা হচ্ছে যে আপনার এই মুহূর্তে 5 জন ভিআইপি আসামিকে রিমান্ডে নিয়েছে আমাদের ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। তবে সাবেক আইনমন্ত্রী, বড় রাজনীতিবিদ, পলিটিশিয়ান হাসাহাসি করছেন রিমান্ডের রুমে, আর শিং মাছের ঝোলটোল খাচ্ছেন। পাশাপাশি 36,000 কোটি টাকা খাওয়া সালমান এফ রহমান ওরফে দরবেশ, তিনি খাচ্ছেন চিকেনের ঝোল, কিন্তু পলক মনে হয় মাইটেরও খাচ্ছেন, এমনটাই মনে হচ্ছে। দর্শক, এই মুহূর্তে আপনার রাজধানীর নিউ মার্কেট এবং পল্টন থানার পৃথক দুটি হত্যা মামলায় কি বলা হয় যে, আচ্ছা আমরা যদি দেখি 10 দিনের রিমান্ডে আছেন তিনি। রিমান্ডে নেওয়ার পর থেকে ভিআইপি আসামিদের মধ্যে সবচেয়ে বেশি ভেঙে পড়েছেন আমাদের জুনায়েদ আহমেদ পলক। মেট্রোপলিটন পুলিশ বলছে মামলাগুলো এখনো থানা পুলিশের কাছেই তদন্তাধীন, তবে ভিআইপি আসামি হিসেবে তাদের মিন্টু রোডের গোয়েন্দা কার্যালয়ে রাখা হয়েছে। সেখানেই তদন্ত কর্মকর্তা সহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের জিজ্ঞাসাবাদ করছেন। একটি সূত্র বলছে ভিআইপি আসামিদের মধ্যে সবচেয়ে বেশি ভেঙে পড়েছেন জুনায়েদ আহমেদ পলক। গ্রেপ্তারের পর থেকে বেশিরভাগ সময় তিনি কান্নাকাটি করছেন, আর এত দ্রুত সরকারের পতন হতে পারে সেটা তিনি কল্পনাও করতে পারেননি। আর একদিন আগেই এই পতনের স্ত্রী এবং সন্তানদের বিদেশে পাঠিয়ে দেওয়ার কথাও তিনি স্বীকার করছেন। পলকের ভাষ্য, চাইলে তিনিও দেশ ছেড়ে পালাতে পারতেন, তবে শেখ হাসিনার সাথে বেইমানি করা হবে বলে তিনি জাননি, কিন্তু দিন শেষে নেত্রী এইভাবে পালাই যাবে সেটাও তিনি কল্পনা করেননি, করলে তিনি আগেই পালিয়ে যেতেন। জিজ্ঞাসাবাদে ইন্টারনেটের শাটডাউনের বিষয়ে পলক তার দায় অস্বীকার করেছেন। তার বক্তব্য হচ্ছে, প্রতিমন্ত্রী হলেও ইন্টারনেট বন্ধ করার ক্ষেত্রে তার একক কোনো সিদ্ধান্ত ছিল না। পলক বলছেন যে গোয়েন্দা সংস্থার প্রধান এবং এনটিএমসির মহাপরিচালক সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের নির্দেশনা মেনে তিনি ইন্টারনেট শাটডাউনের সিদ্ধান্ত দিয়েছিলেন। এছাড়া ইন্টারনেট শাটডাউনের ক্ষেত্রে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনারও সায় ছিল। এটা খুবই কমন একটা চরিত্র। আপনি দেখেন এই মুহূর্তে পাকিস্তানে ইন্টারনেটের গতি স্লো, তাদের মন্ত্রীরাও পাগলা পাগলা কথা বলছে। কলকাতাতেও এই মুহূর্তে ইন্টারনেটের গতি কমিয়ে দেওয়া হয়েছে। তো এটা যে কোনো দেশে হয় কি, যখন বড় ধরনের কোনো ঘটনা ঘটে ইন্টারনেটে হাত দেওয়া হয়, কারণ যেন ঘটনাগুলো মানুষের সামনে খুব বেশি না আসে। তো জুনায়েদ আহমেদ পলক সম্পর্কে আমি ব্যক্তিগত জায়গা থেকে ওনাকে নিয়ে কয়েকটা নিউজের আগেও করেছিলাম। তো আমার কাছে মনে হয়েছে আর কি, বাংলাদেশের যে রাজনীতিবিদরা খুবই কৌশল সম্পর্কিত মানে অ্যাক্টিভিটিস তাদের মাথায় থাকে, গিজ গিজ করে বুদ্ধিতে। তবে পলকের জায়গাতে এই ঘটনাগুলোর আগে আপনি একটু দেখেন যে ওই রকম আসলে পলকের নামে ধরেন তিনি লাস্টে ক্ষমাটমাও চাইছেন, এরকম ক্ষমাটমা আওয়ামী লীগের কোনো এমপি মন্ত্রী চায় নাই। আবার ধরেন এই ঘটনাটার আগে দীর্ঘ একটা সময় তিনি রাজনীতি করছেন, তার শালাকে নিয়ে একটা ঘটনা ছিল, সেইখানে তিনি কিন্তু শক্ত ভূমিকা রাখছেন, আলোচনা আসা করে, বিশেষ করে সিটি কর্পোরেশন নির্বাচনে সম্ভবত সেখানে তিনি তার ভূমিকা শক্তভাবে কিন্তু প্রটেস্ট করেছেন, তার শালাকে বার্তা দিয়া ইনভেস্টিগেশনের পক্ষেও ছিলেন। তো এরকম ভূমিকা একটু কমই থাকে। তো পলক ব্রোর সাথে আসলে রিমান্ডে কি হচ্ছে সেটা তিনিই ভালো জানেন। আর রাজনীতি করতে গেলে যেই শক্তিশালী মন মানসিকতার দরকার হয় সেটা কিন্তু পলক ব্রোর আসলে নাই, বোঝাই গেছে। তো দেখা যাক তার কি শাস্তি হয়। সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন এবং সম্পূর্ণ বিষয়টুকু ভালোভাবে বুঝতে পেরেছেন যে আমাদের বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কিভাবে আমাদের এই দেশের সম্পদগুলো এইভাবে তারা লুট করে নিয়ে যাচ্ছে। দর্শক মণ্ডলী, আপনাদের আসলে ভিডিওটি দেখে আপনারা বুঝতে পারছেন যে কিভাবে টাকাগুলো তারা নিয়ে যাচ্ছেন। একটি দুটি টাকা নয়, বস্তা বস্তা টাকা ভরে এদের টার্গেটই ছিল আমরা ক্ষমতায় থাকব আর দেশের সম্পদগুলো এইভাবে লুট করে নিয়ে বাংলাদেশটা তলাশূন্য করে ফেলাবো। ঠিক তেমনই করে ফেলাচ্ছিলেন, কিন্তু আল্লাহর ফয়সালা হয়ে গেছেন, যার জন্য এই স্বৈরাচারী সরকার দেশ থেকে পতন হয়েছে। দর্শক, তাহলে আজকের মতন ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।